কি আর বলবো বলো, এটাই ভেবে যাচ্ছি যে কিভাবে এই সংসার চলবে, নয়তো দুজনকে পথে বসে ভিক্ষা করে পেট চালাতে হবে। আয় তো হচ্ছে, তোমার খাওয়া দাওয়া পড়াতে তো কোনো রকম অভাব রাখিনি আমি। কেন আমাকে জমিদার বাড়িতে কাজ করতে হবে? আমি করব না কাজ, বুঝতে পারছো না? এই টাকার অল্প কিছু দেবো সারানোর কাজে, আর বাদ বাকি রাখবো আমার পকেটে। পারবো না আমি। তোমার ছেলে না খেতে পেয়ে মরে গেলেও আমি আর কাজ দেব না ওকে। চললাম আমি। ভেবেছিলাম ব্যবসাটা শুরু করছি, ভালো চলবে, এইবার অন্তত ভালো মন্দ খেয়ে জীবন কাটাতে পারবো। কিন্তু কোথায় আর কি হলো, উল্টে এই ব্যবসা করে এমন অবস্থা হলো যে পরের বেলায় কি খাবো সেটাও জানা থাকে না। জানি না কবে এসব ঠিক হবে, আর আদেও ঠিক হবে কিনা। কি গো, কি এত বলে যাচ্ছ একা একা? কি আর বলবো বলো, এটাই ভেবে যাচ্ছি যে কিভাবে এই সংসার চলবে, নয়তো দুজনকে পথে বসে ভিক্ষা করে পেট চালাতে হবে। আহা, কি সব অলক্ষণে কথা বলছো তুমি, বলো তো? পাগল হয়ে গেছো নাকি? তুমি তো জানো সবার সব সময় ভালো সময় হয় না, কখনো খারাপ সময়, আবার কখনো ভালো সময় মিলেই জীবন পার করতে হয়। কখনই আমাদের ভালো সময় ছিল লীলা, আর কখনই বা আসবে বলতে পারবে কি এটা? এখনো আসেনি, তবে খুব শীঘ্রই আসবে। শোনো না, তুমি এত চিন্তা করো না, আর দুঃখও করো না। আমি নিজ দায়িত্বে ঠিক কিছু একটা করব। দেখো তুমি এটা, আমি খুব শীঘ্রই কিছু একটা করব। তুমি তুমি কি করবে? এতদিন ধরে এত চেষ্টা করে আমি কিছু করতে পারলাম না, আর তুমি করে দেখাবে? থাক, আমাকে আর মিথ্যে সান্ত্বনা দিও না। যাও, তুমি তোমার কাজ করো। তুমি চিন্তা করো না, আমি আসছি কাজ সেরে। মেয়ে মানুষ, সে আবার আমার কি সাহায্য করবে? যাক বাবা, জমিদার বাড়ির প্রধান নায়েব দেবরাজের সাথে কথা বলে এসেছি। আমার ছেলের একটা কাজ হলেই ব্যাস, আমি চিন্তামুক্ত। জমিদার বাড়িতে কাজ করবে আমার ছেলে, কম বড় কথা নাকি? পাড়া সবাইকে বলে বেড়াবো আমার ছেলে জমিদার বাবুর কাছারি ঘরে কাজ করে। কত টাকা, কত রৌপ্য স্বর্ণ মুদ্রা আসবে আমার বাড়িতে। ও, ভেবেই মনটাতে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। কি বকবক করছো একা একা? স্বর্ণ মুদ্রা টাকা কোথা থেকে আসবে এসব? তোমার স্বপ্ন থেকে? এই ছেলে, মজা করছিস আমার সাথে? ইয়ার কি হচ্ছে? না না, বলো বলো, কি বলছিলে, বলো বলো। শোন না বাবা, আমি কালকে না, দেবরাজ বাবু আছে না জমিদার বাড়ির প্রধান নায়েব, যে তার সাথে কথা বলে এসেছি। সে তোকে জমিদার বাড়িতে একটা উচ্চ পদে কাজে ঢুকিয়ে দেবে রে। তুই গিয়ে একটু দেবরাজ বাবুর সাথে দেখা করে আয় না, তোকে সব বলে দেবে। তোমাকে কে কথা বলতে বলেছে দেবরাজের সাথে? আমি বুঝি না কি সমস্যা তোমার। আমি তো কাজ করছি নাকি? আয় তো হচ্ছে, তোমার খাওয়া দাওয়া পড়াতে তো কোনো রকম অভাব রাখিনি আমি। কেন আমাকে জমিদার বাড়িতে কাজ করতে হবে? আমি করব না কাজ, বুঝতে পারছো না? সেটা করবি কেন? সারা জীবন এই অল্প আয়ে বেঁচে থাক, বড়লোক হওয়ার যোগ্যতা নেই তো? তোর বাপেরও ছিল না, তোরও মুরদ নেই। আহাম্মককে জন্ম দিয়েছি একটা, লক্ষ্মীকে পায়ে ঠেলে দিচ্ছে। যা ইচ্ছে করগে তুই। এ কি লীলা, এত গরু কাদের? কারণ না গো, এই গরু আমাদের। আমাদের? মস্করা করছো? আমাদের গরু মানে? আমি এই 5টি গরু নিয়ে এলাম হাট থেকে। কিন্তু তুমি টাকা পেলে কোথা থেকে? এই 5টি গরুর দাম তো অনেক। আসলে সেদিন তোমাকে ওরকম দেখে আমার খুব অস্বস্তি হচ্ছিল গো। কিছুতেই ভেবে পাচ্ছিলাম না কিভাবে তোমার এই দুঃখ ও চিন্তা কমাবো। রাতে চোখের পাতা এক করতে পারিনি। তখনই হঠাৎ মাথায় এলো যে যদি গরু নিয়ে আসতে পারি, তাহলে তাদের থেকে দুধ, তাদের গোবর দিয়ে ঘুঁটে দিয়ে অনেক আয় করা যেতে পারে। সেসব তো বুঝলাম, কিন্তু তুমি টাকা কোথা থেকে পেলে? বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে যেইটুকু গয়না দিয়েছিল, আর এই সংসার জীবনে তুমি আমাকে যেটুকু সোনার গয়না করে দিয়েছিলে, সেই সমস্ত কিছু আমাদের গ্রামের সোনার দোকানে বন্ধক রেখে বেশ কিছু টাকা নিয়েছিলাম, আর সেটা দিয়েই হাট থেকে এই গরু 5টা কিনে আনলাম। এই গরু দিয়ে যখন আমাদের আয় শুরু হবে,
তখন ধীরে ধীরে ওই সোনার গয়নাগুলোকে আমরা ছাড়িয়ে আনবো। কিন্তু আমরা পারবো তো? নিশ্চয়ই পারবো। আমরা আমাদের খারাপ সময়কে হারিয়ে ভালো সময় ঠিক নিয়ে আসবো। জমিদার বাবু, শুভ সকাল। দেবরাজ, এসো এসো এসো, শুভ সকাল। জমিদার বাবু, আজকে কিন্তু আপনাকে দেখতে বেশ লাগছে, মনে হচ্ছে স্বয়ং কোনো রাজপুত্র নেমে এসেছে। কি বলছো তুমি এসব? সত্যি বলছি জমিদার বাবু, আপনাকে দেখে কেউ বুঝতেই পারবে না আপনার বিয়ে হয়েছে, আপনার মেয়ে আছে। আপনাকে দেখতে ঠিক কোনো তরুণ জমিদারের মতো লাগছে। তা ভুল বলনি কিছু, তুমি নায়েব মশাই। জমিদার বাবু, আর একটা কথা ছিল আপনার সাথে। কি কথা দেবরাজ, দ্রুত বলে ফেলো। জমিদার বাবু, আসলে জমিদার বাড়ির পেছন দিকে যে দূরে রাস্তাটা আছে, ওই রাস্তাটা ভেঙে গেছে। জনমানব চলাচল করতে বেশ অসুবিধা হয়, আর ওই দিক দিয়ে ব্যবসার কাজ বেশ হয়। তাই সকল এলাকাবাসী যারা ব্যবসা বাণিজ্য করে তাদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, এই কথা তুমি আগে বলনি কেন আমাকে? দাঁড়াও, আমি এক্ষুনি কিছু টাকা তোমাকে দিচ্ছি, তুমি সেসব নিয়ে দ্রুত রাস্তা সারাই করে দাও। এই টাকার অল্প কিছু দেবো সারানোর কাজে, আর বাদ বাকি রাখবো আমার পকেটে। কি বিক্রম তার বাড়িতে 5টা গরু হঠাৎ করে? কালকে তো দেখিনি, নতুন কিনেছে নাকি? কিন্তু বিক্রমদা যে বলছিল তাদের পরিবারে আর্থিক অনটন চলছে। যাই, গিয়ে একটু দাদার সাথে কথা বলে আসি। বিক্রমদা, আরে ও বিক্রমদা। কে গো? আমি আদিত্য বৌদি। বিক্রমদা নেই? না, ও তো একটু কাজে বেরিয়েছে। কেন গো ভাই, কোনো দরকার ছিল? না না বৌদি, সেরকম কিছু না। আসলে তোমাদের বাড়িতে 5টে গরু দেখে অবাক হলাম। কবে কিনলে গো? এই তো ভাই কালকেই। আসলে তুমি তো জানোই তোমার দাদার ব্যবসা খুব একটা ভালো চলছিল না, তাই আর কি নিজের যেটুকু সোনা ছিল সেটুকু বন্ধক রেখে এই গরুগুলোকে কিনে আনলাম, নতুন করে ব্যবসা শুরু করব বলে। খুব ভালো করেছো বৌদি, গরু তো অনেক উপকারিতা, অনেক ভেবে আয় করতে পারবে। খুব খুশি হলাম শুনে। ভালো মতো ব্যবসা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, যেন সব ভালোই ভালোই হয়, সোনাগুলো যাতে বাড়িতে ফিরিয়ে আনতে পারি। নিশ্চয়ই পারবে। আচ্ছা তাহলে চলি বৌদি, ভালো থেকো। দাদাকে জানিও আমি এসেছিলাম। হ্যাঁ, এসো। দেবরাজ বাবু, শুনুন। হ্যাঁ, এই যে বুড়িমা, তোমাকে না বলেছিলাম তোমার ছেলে আদিত্যকে আমার কাছে পাঠিয়ে দিতে? আরে ওকে দেখতে হবে তো আগে যে কাজ পারবে কিনা, কেমন ব্যবহার, কেমন কায়দা আছে কাজের, সমস্ত কিছু দেখে শুনে তারপর তো কাজে রাখতে পারবো। কিছুই মনে রাখো না দেখছি। আসলে দেবরাজ বাবু, আমার ছেলে আদিত্য না কাজটা করতে চাইছে না। মানে তোমার ছেলে কাজ করতে চাইছে না? তাহলে তুমি আমাকে অত অনুরোধ করলে কেন? পাগল ভেবেছো আমাকে? হ্যাঁ, না না, আমার ছেলে আসলে এক জায়গায় কাজ করে, কিন্তু খুব কম আয় হয়, তাই ওর কথা ভেবে বলেছিলাম। কিন্তু যেই কালকে ওকে আসতে বললাম দেখা করবার জন্য, ও দেখি রেগে গেল, বলল ও নাকি জমিদার বাড়িতে কাজ করবে না। সাহস তো কম না তোমার ছেলের। আর এই যে বুড়িমা, বলে দিচ্ছি ভালো করে কান খুলে শুনে রাখো, আর এরপর যদি আমাকে আর একবার অনুরোধ করতে এসেছো না নিজের ছেলের কাজ নিয়ে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। না না, এরকম করে বলো না বাবা, আমি আমার ছেলেকে বোঝাবো, দেখি যদি ওর কখনো বুদ্ধি হয় তখন তোমাকে বলবো। পারবো না আমি। তোমার ছেলে না খেতে পেয়ে মরে গেলেও আমি আর কাজ দেব না ওকে। চললাম আমি। গিন্নি, আজকের খাবারটা বেশ ভালোই হয়েছে বলো। বেশ তৃপ্তি করে খেয়েছি, এখন ঘুমানোর সময়। আমার কিছু কথা আছে আপনার সাথে। এখন কথা বলছি, পরে বললে হয় না? খুব ঘুম পাচ্ছে। না, আমার খুব জরুরি কথা আছে। বলুন তবে। আসলে আপনি নায়েব দেবরাজকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন,
সেদিন আমি আপনার আর দেবরাজের কথোপকথন শুনছিলাম। দেবরাজ আপনার কাছ থেকে রাস্তা সারাইয়ের জন্য টাকা চাইছিল, কিন্তু ও যেই রাস্তার কথা আপনাকে বলেছিল সেই রাস্তা কিন্তু একদম ঠিক আছে, কারণ তার আগের দিনই আমি সেই রাস্তা দিয়েই ফিরেছিলাম। তাই নাকি? হ্যাঁ, তাই তো বলছি। এরপর থেকে সব কিছু বিচার বিবেচনা করে করবেন, আর নিজের নায়েব কেন, এই অঞ্চলের কারোর ওপরেই অন্ধবিশ্বাস করবেন না। হ্যাঁ গিন্নি, আমার এটা সত্যি ভুল হয়ে গেছে। নিজে কিছু না দেখে অন্যের কথা বিশ্বাস করেই আমি অনেককে টাকা দিয়ে দিয়েছিলাম, সব থেকে বেশি তো নায়েবকে। এরপর থেকে আমি এ বিষয়ে আরও সচেতন হব। হ্যাঁ, এখন আপনি শুয়ে পড়ুন। বাবা, বিক্রমের কাছে 5-5টা গরু, সেসব আবার জমিতে চড়াচ্ছে। কোথা থেকে পেলো এইগুলোকে? যাই তো একটু শুনে আসি। বিক্রম, ও বিক্রম! কে ডাকছে? ও দেবরাজ বাবু, আপনি? বলুন বলুন, আপনি এই সময় জমিতে কোনো কাজ ছিল? না না, আসলে তোমাকে দেখলাম এতগুলো গরু চড়াতে, তাই আর কি জিজ্ঞেস করতে এলাম কবে কিনলে আর কত পড়লো সব মিলিয়ে। এই তো কিছুদিন হলো আমার স্ত্রী লীলা ওই বুদ্ধি করে এই গরুগুলো কিনে এনেছে। আসলে আমার আগের ব্যবসাটা ভালো চলছিল না, তাই এই নতুন ব্যবসা শুরু করলাম। গরু দিয়ে তো অনেক কাজ হয়, চাষেও সাহায্য করে। ও আচ্ছা, যদি কিছু মনে না করো জিজ্ঞেস করতে পারি যে এত টাকা পেলে কোত্থেকে? আমার স্ত্রী লীলা নিজের সমস্ত গয়না বন্ধক রেখে এগুলো কিনে নিয়ে এসেছে। ওই সব করেছে, আমি তাই যথাসাধ্য চেষ্টা করছি ওর গয়না ওকে ফিরিয়ে দেওয়ার আর নিজেদের পরিবারকে একটু সচ্ছল করার। আচ্ছা, ভালো ভালো, করো করো, কাজ করো। হ্যাঁ, 5-5টা গরু, বাবা ভালোই। কি যে এক ছেলেকে জন্ম দিলাম, মায়ের কথাই শোনে না। ছেলের জন্য মাকে অপমানিত হতে হয়। জানি না, জানি না কি যে পাপ করে এসেছিলাম। কি হয়েছে কি মা, এভাবে কাঁদছো কেন? কাঁদবো না বাবা, তোর জন্য তো আমাকে অপমানিত হতে হলো। তুই যদি কাল দেবরাজ বাবুর কাছে যেতি, তাহলে তো আমাকে আর এতগুলো কথা শুনতে হতো না। শোন না বাবা, তুই যা না দেবরাজ বাবুর সাথে দেখা করে আয় একটু, তোর একটা কাজ হয়ে যাবে রে। আমার কথাখানা শোন। শোনো মা, তুমি আমার জন্য অপমানিত হওনি, তুমি নিজের দোষেই অপমানিত হয়েছ। ওনাকে বলবার আগে আমার থেকে একবার শুনে যেতে পারতে যে আমি আদেও কাজ করতে চাই কিনা সেখানে। আমি তো তোর ভালোর জন্যই বলেছিলাম, কেন এরকম করছিস বাবা? মা, তুমি ওকে যতই চাপ দাও, আমি জমিদার বাড়িতে কাজ করব না বলে রাখছি। আর শোনো, তুমি এখন কান্না থামাও। খিদে পেয়েছে, খাবে চলো। আমি এ কাজ করেই তোমাকে ভালো রাখবো, আর আমি নিজেও খুশি থাকবো। শোনো, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। কি আবার হলো? এত তারা এই জমিদার বাবুর, কিছু গন্ডগোল হলো নাকি? কি জানি বাবা, ভয় লাগে। দেবরাজ, তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? হ্যাঁ জমিদার বাবু, শুনতে পাচ্ছি তো। বলুন জমিদার বাবু, কি জরুরি কথা? তুমি যে আমার থেকে সেদিনকে রাস্তা সারাইয়ের জন্য টাকা নিলে, সেটার হিসেব দাও তো আমাকে। কত টাকা কোথায় খরচ করেছো? আসলে আমি এ অঞ্চলের জমিদার, আমার এসব জানা দরকার। জমিদার বাবু, আপনি এই সব সামান্য বিষয় নিয়ে মাথা ঘামাবেন না। আমি তো আছি আপনার কর্মচারী, এই সব জিনিস আমি দেখে নেব। না, দরকার নেই। তুমি বলো আমাকে, কোথায় কিভাবে টাকা খরচ করেছো তুমি? এখন কি হবে? কিভাবে দেব টাকা আমি? কি হলো? জমিদার বাবু, ওই রাস্তায় পাথর কিনেছিলাম কিছু, আর আর হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। পাথর কিনতে এত টাকা, আর ওই রাস্তা তো প্রায় ঠিকই আছে। তুমি কি সারাই করলে? আচ্ছা যাই হোক, বাকি টাকা আমাকে ফেরত দাও দ্রুত। এবার এবার আমি কি করব? কোথা থেকে টাকা দেব জমিদার বাবুকে? সব তো খরচ করে ফেলেছি দামি জামা কাপড় কিনে। ওই তো লীলাবতী যাচ্ছে, যাই গিয়ে একটু কথা বলে আসি। ধন্যী মেয়ে বাবা, নিজে সব সোনা বন্ধক দিয়ে বরে সেবা করছে।
পারা যায় না আর। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, গরুগুলোকে খাবার দেওয়া বাকি আছে। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? ও বুড়িমা, আপনি বলুন, কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি, কিন্তু তুমি মনে হয় ভালো থাকতে চাও না, তাই না? মানে কি বলতে চাইছেনটা কি আপনি? না, শুনলাম আমার ছেলের কাছে তুমি নাকি নিজের সব গয়না বন্ধক রেখে গরু কিনেছ, তোমার বরের ব্যবসা ভালো চলছিল না বলে। হ্যাঁ বুড়িমা, আমি সংসারের হাল ধরার জন্য এই পদক্ষেপ নিয়েছি, তাতে আমার কোনো আফসোস নেই। আমি জানি আমার বর আর আমি মিলে সমস্ত কিছু ঠিক করে দিতে পারবো। হ্যাঁ, ওটা স্বপ্নই দেখো, বুঝলে তো? তোমার বরের তো মুরদ নেই, মুরদ থাকলে আগেই ভালো কাজ করতে পারতো। বেকার বেকার নিজের সোনাগুলো দিয়ে দিলে আর জন্মে পড়তে পারবে না, বুঝলে তো, বলে দিচ্ছি। আপনি আপনি ভুল বলছেন। আমি ঠিকই বলছি। চললাম। ভালো লাগছে না, কোথা থেকে যে কি হয়ে গেল জানি না, এরপর আর কি কি হবে। আরে দেবরাজ বাবু যে, এভাবে মনমরা হয়ে কোথায় যাচ্ছেন? আর বলো না আদিত্য, কিছুদিন আগে জমিদার বাবুর কাছ থেকে রাস্তা সারাইয়ের জন্য টাকা নিয়েছিলাম, কিন্তু রাস্তা সারাইয়ের করা হয়নি, আর ওই টাকাগুলো খরচ করে ফেলেছি। আজ হঠাৎ করেই জমিদার বাবু আবার আমার থেকে ওই সমস্ত পয়সা হিসেব চাইলো, কিন্তু আমি কিভাবে হিসেব দেব? আমার কাছে তো বলার জন্য কিছুই ছিল না। আচ্ছা, তারপর? তারপর আর কি, জমিদার বাবু আমার কাছ থেকে সমস্ত টাকা চেয়ে বসলেন। এখন কিভাবে আমি সব টাকা ফেরত দেব বুঝে উঠতেই পারছি না, কি যে করব। ভালোই ভালোই। হাসছো তো তুমি? আমার এই কথা শুনে হাসি পাচ্ছে। কেমন মানুষ তুমি? না না, আমি তো অন্য কথা ভেবে হাসছি। কোনো ব্যাপার না, ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করবেন না। এখন আসুন, আপনি আসুন, আমিও যাই, বাড়িতে অনেক কাজ আছে। হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ, যাও, ঠিকই আছে। এই নায়েবের 2 নম্বরই ধরা পড়েছে, খুব দরকার ছিল এটার। হ্যাঁ লীলা, আমি চলে এসেছি। ও, তুমি এসে গেছো, বসো, আমি জল আনছি। কি হয়েছে লীলা, তোমাকে এরকম কেন লাগছে? কিছু হয়েছে তোমার সাথে? সেরকম কিছু না, আসলে আজ যখন দুপুরবেলাতে বাড়ি ফিরছিলাম তখন আদিত্যর মায়ের সঙ্গে দেখা হলো। তিনি যেন অনেক কথা শোনালো আমাকে, অনেক টিটকিরি মারলো আমি গয়না বন্ধক রেখে গরু কিনেছি বলে। আমাকে বলল যে সেই গয়না নাকি আমি আর জীবনেও পরতে পারবো না, কখনো আমাদের সংসারে আর্থিক অবস্থা ঠিক হবে না। কি, উনি এসব বলেছেন? বয়স্ক মানুষ, ওজন্য কিছু বললাম না। ওনার জায়গায় অন্য কেউ থাকলে এখন দেখিয়ে আসতাম। যাই হোক, তুমি কষ্ট পেও না লীলা, আমি তো আছি তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না। আর তোমার সমস্ত গয়না ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এ কি, গরুগুলো এভাবে চেঁচাচ্ছে কেন? চলো তো গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো তো। এই, কে কে তুই? এ কি দেবরাজ? দেবরাজ? মানে জমিদার বাবু নায়েব আমাদের গরুগুলো চুরি করতে এসেছে? এসব কি? কেনই বা উনি এভাবে আমাদের গরু চুরি করছেন? মা, মা তুমি কোথায়? এই তো। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? জানো, তোমার ওই ভালোবাসার দেবরাজের সাথে দেখা হয়েছিল, কথা বলে এলাম। মানে তুই জমিদার বাড়িতে কাজ করতে রাজি বাবা? বাহ, খুব খুশি হলাম। না মা, আমি সেই কাজের ব্যাপারে কথা বলতে যাইনি। তাহলে কি বলতে এসেছিস আমাকে? আজকে যখন আসছিলাম তখন দেবরাজের সঙ্গে দেখা হলো, আর ওর সাথে কথা বলে জানতে পারলাম ও নাকি জমিদার বাবুর কাছ থেকে রাস্তা সারাইয়ের মিথ্যে বাহানা করে অনেক টাকা নিয়েছিল। আর জমিদার বাবু হয়তো কোনোভাবে বুঝতে পেরে যান যে দেবরাজ মিথ্যে বলেছে, সেই কারণে আজকেই জমিদার বাবু ওর কাছ থেকে সমস্ত টাকা চেয়েছেন। সেটাই দিতে পারিনি, তাই মন মরা হয়ে বাড়ি ফিরছিল। কি, দেবরাজ এরকম একজন মানুষ যে জমিদার বাবুর কাছ থেকে টাকা নেয়, তাও আবার মিথ্যে বলে? ছি 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 ছি।
হ্যাঁ মা, ভেবে দেখো একবার যে তুমি কার সাথে আমার কাজের কথা বলছিলে, কত বড় ঠক মানুষ ও। তোমরা দুজন এত সকালে এখানে কি হয়েছে? হ্যাঁ, জমিদার বাবু, কাল রাতে যখন আমি আর আমার স্বামী ঘরে ছিলাম তখন হঠাৎ করেই আমাদের গরুগুলো চিৎকার করে ওঠে। বাইরে এসে দেখি কেউ যেন আমাদের গরুগুলোকে চুরি করার চেষ্টা করছে। চুরি? তাও আর আমার এলাকায়? কে সেই কে? হ্যাঁ জমিদার বাবু, তারপর আমি যখনই কাছে গিয়ে সেই লোকের মুখের কাপড় সরালাম তখন তার মুখ দেখে আমি নিজেই চমকে উঠছিলাম, কারণ সে আর কেউ নয় বরং আপনার জমিদার বাড়ির নায়েব দেবরাজ। কি হে দেবরাজ, তুমি চুরি করতে গেছিলে? হ্যাঁ, ক্ষমা করবেন জমিদার বাবু, আসলে টাকার খুব দরকার ছিল, সেই কারণেই। দেবরাজ, আমি তো ভাবতেই পারি না তুমি এতটা নিচে নেমে গেছো। এই জমিদার বাড়ির নায়েব হয়ে তুমি চুরি করবার চেষ্টা করছো? ছ্যা 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 ছ্যা। ক্ষমা করে দেবেন জমিদার বাবু, এরকম আর কখনো হবে না, এটাই শেষ। ক্ষমা করে দিন জমিদার বাবু। আমি এবারের মতো তোমাকে ক্ষমা করছি। আমি যদি আর এরকম ঘটনা একবারও হতে দেখেছি তাহলে তোমাকে তখনই আমি নায়েব পদ থেকে বহিষ্কার করব, এটা ভালো করে মাথায় গেঁথে রাখো।